এটা শুনে বেশ অবাক হয়ে যায় প্রজ্ঞা। অবশ্য সেদিন একটা ভুল করেছিল আমার সঙ্গে, আর সেই কাজটা অনেকটা নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার জন্যই হয়েছিল। প্রজ্ঞা এখন নিজের সমস্ত কৃতকর্মের জন্য অনুতপ্ত। ও সত্যি আমার কখনো ক্ষতি চায়নি, শুধুমাত্র সংসার করতে চেয়েছিল আমার সাথে। তবে ও চেষ্টার সঙ্গে যা করেছে তার জন্য হয়তো কখনই ক্ষমা করতে পারবো না ওকে। এর উপযুক্ত শাস্তি ওকে আমি দেবো, তবে সেটা এখন নয়। কি হলো, এভাবে না খেয়ে থাকলে তো মরে যাবে, খেয়ে নাও কিছু। আমি প্রজ্ঞাকে উদ্দেশ্য করে বললাম। আমি খাবো না কিছুই, আর আমি তো মরেই যেতে চাই। এই অভিশপ্ত জীবন নিয়ে আর কি হবে? নাটক করো না আমার সামনে, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি নাটক করি বলে মনে হচ্ছে তোমার? তো কি মনে হবে আর? তোমার আপাত মস্তক নাটক আর ছলনায় পরিপূর্ণ। আমার ভাবতেই ঘৃণা লাগছে। তোমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করেছি আমি, কীভাবে পারলে এটা করতে আমার সঙ্গে? কেন এক কথা বারবার বলি কি আনন্দ পাচ্ছ তুমি? আমায় বলবে? এর থেকে বরং মেরে ফেলো আমায় তুমি। বাহ, এখন তো পুরো সিনেমা দেখছি। এতক্ষণ তাও ছিল শুধু নাটকের পর্যায়ে। আমায় ছাড়বে না তাই তো? ছাড়বো না বলিনি, তবে তোমায় এখানে যে বন্দি করেছে, তোমাকে মুক্ত করার কাজটা তো তার হওয়া উচিত, তাই না? আমি শুধু পাহারা দিচ্ছি তোমাকে। চেষ্টার কথা বলছো? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা যদি সন্দেহ করে ওকে, বা ধরে ফেলে ও আমি নই, তখন কি হবে? কেন, তোমার খুব চিন্তা হচ্ছে বুঝি ওর জন্য? এত দরদাকে কোথায় ছিল? হ্যাঁ, বলো বলো, যত খুশি বলি নাও আমায়। কিন্তু আমার সত্যি ওর জন্য চিন্তা হচ্ছে। এটা তুমি বিশ্বাস না করলেও আমার চিন্তা পাল্টে যাবে না। বাট কম বকো, যা দিয়েছি কে উদ্ধার করো। তোমায় মেরে জেলে যেতে চাই না আমি। তুমি যতক্ষণ আমায় ক্ষমা না করবে, আমায় বিশ্বাস না করবে, কিছু খাবো না আমি। না খেয়ে মরে যাব দরকার হলে। আবার নতুন নাটক? ক্লান্ত হয়ে যাচ্ছে আমি তোমার নাটক দেখতে দেখতে। করে নাও, এখন তো অপমান ছাড়া আর কিছুই জুটবে না আমার ভাগ্যে, আমি জানি। আমি তখন কিছু বলতে যাব, ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। নিশ্চয়ই শ্রেষ্ঠা এসেছে। এই সময় ও ছাড়া আর কারো আসার কথা না। স্টোর রুমে দরজাটা বন্ধ করে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম। তারপর আমি দরজাটা খুললাম। দরজা খুলতে দেখি বাবা দাঁড়িয়ে আছেন। বাবা এই সময় এই বাড়িতে প্রচণ্ড আমার ভয় হতে লাগলো। এই সময় ওনার বাড়িতে আসাটা মোটেও আমার ঠিক মনে হলো না। এখন নকল শ্রেষ্ঠা অর্থাৎ প্রজ্ঞাকে বাড়িতে বন্দি অবস্থায় দেখে পেলে কি হবে, সেই ভয় আমার হাত পা কাঁপতে শুরু করেছে। কি হলো, আমাকে দেখে যেন ভয় পেয়ে গেলি? কি ব্যাপার? কেন ভয় পাবো? কেন, কি যে বলো না। ভেতরে আসো। শ্রেষ্ঠা ফিরবে কবে? কিছু বলে গেছে তোকে? না, কিছু বলে যায়নি। ও। আমাদের কথা শেষ না হতেই ওপরের রুম থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসলো। আমি বেশ বুঝতে পারলাম কণ্ঠস্বরটা প্রজ্ঞার, আর কারো না। বদমাস মেয়েটা ঠিক অঘটন ঘটিয়েই ছাড়বে। এদিকে বাবা হক চকিয়ে উঠলেন শব্দটা শুনে। কি হলো, উপরের রুম থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসলো কার? আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন বাবা। কি হলো, উপরের রুম থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসলো কার? কি যে বলো না, কার চিৎকার আওয়াজ আসবে উপর থেকে? এই বাড়িতে আমি তুমি কে আছে? হ্যাঁ, কিন্তু আমি যে স্পষ্ট শুনতে পেলাম। আরে তুমি ভুল শুনেছ। না মানে, ভুল বলতে হয়তো বুঝতে ভুল হয়েছে তোমার। কি বলছিস কি তুই? শব্দটা হয়তো পাশে প্লেন থেকে এসেছে। কেন, সেরকম কিছু হতে পারে না? হ্যাঁ ঠিক বলছিস, তাও হতে পারে। আচ্ছা যাক সে কথা, এখন চল ফ্রেশ হয়ে আসি একটু। বাবা এই সময় বাড়িতে চলে আসে। বিশাল ঝামেলায় পড়ে গেছি আমি। একবার যদি স্টোর রুমে নকল চেষ্টাকে দেখতে পাই বন্দি অবস্থায়, তাহলে জানি না তখন কি করে সামাল দেবো আমি। এভেবেই আমি সোফার উপরে বসে পড়লাম। না, একবার উপরে যেতে হবে। তখন না হয় কোনো একটা অজুহাত দিয়ে কাটিয়ে নিয়েছি নিজেকে, কিন্তু বারবার তো আর এক অজুহাত শুনবে না কেউ। ভুলটা আমারই। ওর মুখটা যদি বেঁধে আসতাম, তাহলে এই ফালতু টেনশনটা বয়ে বেড়াতে হতো না। উপরে গিয়ে এখন তাই করতে হবে, যাতে ও আর কোনো ঝামেলা করতে না পারে। এই ভেবেই আমি সোফা ছেড়ে উঠে পড়লাম। উঠে দাঁড়াতে দেখি বাবা পা টিপে টিপে এগিয়ে আসছে আমার দিকে। উনি হয়তো ভাবতেই পারেনি যে আমি তাকে দেখে ফেলবো। তার ডান হাতটা পেছনে লুকোনো, আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। আমি তার এই আচরণে বেশ ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ি। তার মতিগতি ঠিক বুঝে উঠতে পারছি না। কি হলো বাবা, কিছু বলবে কি? কি হলো, কোনো কথা বলছো না কেন? কিছু তো বলো। আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে একেবারে আমার নিকটে চলে আসলো সে। ওনার এই আচরণে পুরো হতভম্ব হয়ে গেছি আমি। পেছন থেকে সে নিজের হাতটা বের করে আনলো এক পর্যায়ে। তার হাতে একটা লোহার রড।
আমাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে সজোরে আমার মাথায় একটা আঘাত করলো। আঘাত করে মেঝেতে ফেলে দিল আমাকে। যদিও তখন আর কিছু ভাবার পরিস্থিতিতে আমি ছিলাম না, তবে এইটুকু বুঝতে পারছি বাবা নিশ্চয়ই নকল চেষ্টাকে দেখে ফেলেছে, আর ওই হয়তো সবটা জানিয়ে দিয়েছে তাকে। এই লোহার রড স্টোর রুম ছাড়া আর কোথাও থেকে পাওয়া যায় না। তার মানে আমার ধারণাটাই সত্যি। চারপাশটা অন্ধকার হয়ে আসতে লাগলো আমার। বুঝতে পারলাম জ্ঞান হারাতে চলেছি আমি। এরপর আর কিছুই মনে নেই। চোখ মেলে দেখতে পাই আমি স্টোর রুমে হাত পা বাঁধা অবস্থায় বন্ধ হয়ে আছি। নকল চেষ্টা নেই রুমে, আমি শুধু একা। মেয়েটা আবারও ধোকা দিল আমাকে। ওকে বিশ্বাস করাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। যদি ওর সামান্যতম পরিবর্তন আসতো, ওর ভাবনার সাথে আমার কিছুতেই এটা করতে পারতো না। টের পেলাম কেউ আসছে আমার রুমের দিকে। একটু পরে দেখলাম সে আর কেউ নয়, বাবা এসে আমার সামনে একটা চেয়ারে বসলো। তার হাতে একটা পিস্তলটা পকেট থেকে বের করে আমার সামনে টেবিলের উপরে রাখলো। তারপরে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি খবর মিস্টার সৌহার্দ্য? তার মানে জ্ঞান ফিরেছে? তুমি বাবা হয়ে আমার সঙ্গে এটা করতে পারলে? বলো, এত বড় প্রতারণা কি করে করলে আমার সঙ্গে? প্রতারণা করেছি? কিসের প্রতারণা করেছি আমি? আবার জিজ্ঞেস করছো কিসে প্রতারণা করেছ? তুমি পিতা হয়ে নিজের এভাবে নিজের সন্তানকে পেছন থেকে ছুরি বসিয়ে দিলে। কোনো বাবা এত বড় একটা জঘন্য কাজ কি করে করতে পারে তার ছেলের সঙ্গে? আমি সত্যি ভেবে পাচ্ছি না। একদম ঠিক বলছো। কোনো বাবা তার ছেলের সাথে এমন কাজ করতেই পারে না। আর আমি তো... কি তুমি? হ্যাঁ, কি হলো? থেমে গেলে কেন বাবা? এই থামো, বারবার কাকে এত বাবা বলছো? তোমার মুখ থেকে এই ডাকটা শুনে বিরক্ত হয়ে গেছি আমি। তুমি নিজের ছেলেকে খুন করতে চাইতেই পারো, কিন্তু তাই বলে তো আমি আমাদের সম্পর্কটা অস্বীকার করতে পারি না। কে তোমার বাবা, কে ছেলে? যদি সম্পর্কে এতটাই গুরুত্ব তোমার কাছে, তবে শুনে রাখো, না আমি তোমার বাবা, না তুমি আমার ছেলে। আমার ছেলে একটাই, আর সে হলো মিছিল, আর কেউ নয়। বাবার কথা শুনে রীতিমতো চমকে গেলাম আমি। কি বলছো তুমি এগুলো? আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, সেই কারণেই তুমি আমাকে এগুলো বলছো, তাই না? যারা ঘৃণার বস্তু তাদেরকে কেবল ঘৃণাই করা যায়। আমার মনে তোমার জন্য ঘৃণা ছাড়া আর কোনো কিছুর স্থান নেই, না কোনোদিন ছিল। আর আমি কোনো মিথ্যা বলছি না তোমায়। তোমার বাবা আমি নই। কি বলতে চাও খুলে বলো আমাকে। আর আমার প্রতি তোমার এত কিসের ঘৃণা সেটাও বলো আমাকে। সত্যি শুনতে চাও তোমার প্রতি কিসের ঘৃণা আমার? সেটা জানতে পারলে দেখো, তোমার নিজেরই হয়তো লজ্জা আর ঘৃণায় মরে যেতে ইচ্ছা করবে। অবশ্য এমনিতেও তোমায় আর বেশিক্ষণ বাঁচিয়ে রাখবো না আমি। মরার আগে এই শেষ ইচ্ছাটা পূরণ করেই দেই। হ্যাঁ বলো, আমিও জানতে চাই। তুমি আমাকে মারতে চাও তাই তো? মেরে ফেলো আমাকে, কিন্তু তার আগে আমাকে বলো আমার উপর কিসের এত রাগ তোমার? কেন খুন করতে চাও তুমি আমায়? এই প্রশ্নের উত্তর না জেনে আমি মোটেও শান্তি পাবো না। কি অন্যায় করেছি আমি তোমার সঙ্গে বলো, যার কারণে তুমি এমন নিষ্ঠ আচরণ করছো আমার সঙ্গে? অন্যায় তুমি করে নেই তো, অন্যায় করেছে তোমার নষ্ট মা আর তার পরিবার। মুখ সামলে কথা বলো। তুমি আমার মৃত মায়ের উপর এত বড় একটা আরোপ কোন সাহসে দিচ্ছ? তো কি বলবো আর? সে মহিলা বিয়ের আগে কোনো পর পুরুষের সন্তান গর্ভ ধারণ করেছে, যে নষ্ট না তো কে নষ্ট? আমার প্রশ্নের উত্তর তুমি? কি বলছো তুমি এগুলো? আমার মা এমন কাজ করতে পারে আমি মরে গেল বিশ্বাস করবো না তোমার কথা। নিজের দোষ ঢাকার জন্য আমার মৃত মাকে অপবাদ দিচ্ছ তুমি। আর সে তো শুধু আমার মা নয়, তোমারও স্ত্রী সে। অবশ্য তোমার মতো মানুষের পক্ষে তা সম্ভব, এইটুকু বুঝে গেছি আমি। তুমি যা বোঝার বুঝে নাও, কিন্তু তাই বলে সত্যিটা পাল্টে যাবে না। সত্যি? কিসের সত্যি? হ্যাঁ, যখন তোমার মায়ের সাথে বিয়ে হয় আমার, তুমি তার গর্ভের প্রতিপালিত হচ্ছ। তখন ঠিক মাত্র 4 মাসের অন্তঃসত্ত্বা তোমার মা। কার ওরসে জন্ম হয়েছে? এই বলেই বাবা হো হো করে হাসতে লাগলো। কি হলো? তুমি তুমি হাসছো কেন? সেটা তো নিজেও জানি না। আমি কেন, পৃথিবীর কেউ জানে না তোমার বাবা আসলে কে। এমনকি তোমার মাও না। মানে? মানে কি শুনলে? নিজের কানকে বিশ্বাস করতে পারবে তো? তুমি তো একেবারেই বিশ্বাস করো না আমায়। বলো। মানে হলো এটাই, তোমার জন্ম সাধারণভাবে হয়নি, কারো ধর্ষণের ফলে জন্মেছো তুমি। তোমার মায়ের উপর একদল পশু হামলা চালায়। সেই নরক পশুদের ভেতর থেকে কারো একজনের অংশ থেকে যায় তোমার কুমারী মায়ের ভেতরে। আর সেই অংশটা আর কেউ নয়, তুমি নিজেই। যা না আছে কোনো পরিচয়, কোনো ধর্ম, কোনো বংশ। তবে বুঝে নাও কে তুমি। তুমি তো কোনো মানুষের পর্যায়ে পাও না, রাস্তার পশু। আর তোমার ভেতরে কি তফাৎ আছে একটু বলবে আমায়? এখনো জিজ্ঞেস করবে কেন ঘৃণা করি তোমায় আমি? বাবার কথাগুলো লোহার শুলের মতো বাড়ছে আমার বুকে। মনে হচ্ছে সেই শুলের আঘাতে বুকটা আমার রক্তাক্ত করে দিচ্ছে। জীবনের এই পর্যায়ে এসে এত বড় একটা তিক্ত সত্যের মুখোমুখি হব আমি কখনো ভাবতে পারিনি। অশ্রুসিক্ত চোখে আবারও বাবাকে প্রশ্ন করলাম,
আমার মায়ের এত বড় সর্বনাশ হলো কি করে? কি ঘটেছিল সেদিন তার সঙ্গে? বলো আমাকে। আজ থেকে 28 বছর আগের কথা। তোমার মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। আর্থিক অবস্থার দিক দিয়ে তার পরিবার খুব একটা সচ্ছল ছিল না, তাই বাধ্য হয়ে এই পেশা বেছে নিয়েছিল তোমার মা। অফিস থেকে ফিরতে তার অনেক দিন বেশ রাত হতো, কখনো 9টা, কখনো 10টা। তো একদিন রাত 8:30টার দিকে অফিস থেকে বের হয়ে রাস্তার গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে সে। সেদিন আবহাওয়াটা বেশ প্রতিকূলে ছিল, ভারী বৃষ্টির সাথে ঝড়ো বাতাস বয়ে চলেছে ক্রমাগত। এই সময়ে গাড়ি পাওয়া মুশকিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো তোমার মা, কিন্তু ভাগ্য তার সদাই হলো না। এরপর সে নিরুপায় হয়ে বাড়ির উদ্দেশ্যে হেঁটে রওনা হয়। বেশ কিছু পথ অতিক্রম করার পরে তার আশার আলো সঞ্চার করে একটা ট্যাক্সি এসে উপস্থিত হলো। তোমার মা দেখতে পায় ভেতরে 2-3 ভদ্র মহিলা বোরকা পরে বসে আছে। পুরুষ বলতে ড্রাইভার একজনই। বিষয়টা বেশ ইতিবাচক মনে হলো তার কাছে। তারপর সে ট্যাক্সিতে চেপে নিজের বাসার উদ্দেশ্যে ছুটতে চলল। কিন্তু দুর্ভাগ্য, তোমার মা নিজেও জানতো না সেদিন যে নিজের কত বড় সর্বনাশ ডেকে এনেছিল। তোমার মা এক পর্যায়ে বুঝতে পারলো বোরকা পরা মহিলারা বাস্তবে কতগুলো পুরুষ, যার এক প্রকার ছদ্মবেশ নিয়ে আসে। বাইরে ঝড়ো বৃষ্টি, তার ভেতরে নিজেকে এতগুলো পুরুষের মাঝে একটা আটকা জায়গায় একলা দেখে ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক। সে চেষ্টা করে গাড়ি থেকে নেমে যাবার, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হলো না। একজন লোক তোমার মাকে টান দিয়ে নিজের উপর ফেলে দিল। কি অসভ্যতা হচ্ছে, ছাড়ুন বলছি আমায়। ড্রাইভার, তুমি কি দেখতে পাচ্ছ না এসব? গাড়ি থামাও বলছি। কথা না শুনলে আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবি? তোর চিৎকার কে শুনবে এত রাতে? না, তোমরা এটা করতে পারো না আমার সাথে। আমি কোনো রকম একটা চাকরি করে বাবার সংসার চালাই। ভদ্র ঘরের মেয়ে আমি। দয়া করে আমার ইজ্জত নষ্ট করো না, তোমাদের পায়ে পড়ি, ছেড়ে দাও। আর কতকাল বাবার সংসারে খাটবি? এবার না হয় আমাদের সংসারে একটু খাট, নে খুশি কর আমাদের সবাইকে। না, আমি এসব করতে পারবো না, মরে গেলেও পারবো না। তুই পারবি না, কিন্তু আমরা তো পারবো। চল, তোকে কিছু করতে হবে না, যা করার আমরাই করছি। তোমার মা গুন্ডগুলোদের নোংরা কথা সহ্য করতে না পেরে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল একজনের গালে। এতে ওরা আরো বেশি খেপে যায় এবং হিংস্র হয়ে ওঠে। তারপর যা হওয়ার তাই হয়েছে। চলন্ত গাড়িতে বসে তোমার মা সেদিন কতগুলো গুন্ডাদের হাতে ধর্ষণ হয়। গাড়ির ড্রাইভারও ওদের দলেরই ছিল, তার হাত থেকেও ছাড়া পায়নি তোমার মা। আর তুমি সেদিনে সেই গুন্ডাগুলোদের ভেতরে কারো পাপের ফল হয়তো সেই ড্রাইভারের, নয়তো তা যাকে চর মেরেছিল তোমার মা, নয়তো অন্য কারো। কথাগুলো শুনছি আর চোখ পেয়ে জল করে পড়তে লাগলো আমার। যে ছেলেকে নিজের কানে তার মায়ের ধর্ষণ হবার গল্প শুনতে হয়, জানি না কোন পাপ করেছিলাম যার জন্য সৃষ্টিকর্তা এত বড় শাস্তি দিল আমাকে। তবে যাই ঘটুক না কেন, আমার মৃত মায়ের উপর থেকে এতটুকু সম্মান বা শ্রদ্ধাবোধ কমে যায়নি আমার। বিপরীতে এখন আফসোস হচ্ছে আমার, তার এত বড় ত্যাগের উপযুক্ত মর্যাদা দিতে পারিনি তাকে। তার আগেই মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন। তথাকথিত আমার বাবা বলে ডাকা লোকটাকে উদ্দেশ্য করে বললাম, তুমি এত সুন্দরভাবে আমার সাথে ঘটা অন্যায় বর্ণনা করলে আমার কাছে, আবার তাকে নষ্ট তুমি নিজেই বলছো। বিবেক বুদ্ধি কি সব লোপ পেয়েছে তোমার? আর তুমি সব কিছু যেন কেন বিয়ে করতে গেলে আমার মাকে, যদিও তোমার চোখে এতটাই খারাপ ছিল? না, আমি তো প্রথমে কিছুই জানতাম না। হ্যাঁ, তবে আমার বুড়ো বাপ আর মা ঠিক জানতো। ওরা বাধ্য করলো আমার বিয়েটা করতে। তখন তাদের কথা পালন করা ছাড়া কোনো উপায় ছিল না আমার কাছে। কেন উপায় ছিল না? যখন আমার মাকে তুমি মন থেকে মেনে নিতে পারোনি, পালিয়ে কেন গেলে না তুমি? পালিয়ে কোথায় যেতাম আমি? আমি পালিয়ে গেলে না খেয়ে মরতে হতো আমার। বাবার সম্পত্তির কানা করেও জুটতো না আমার ভাগ্যে, তাই বাধ্য হয়ে বিয়েটা করেছিলাম। আর ঠিক সেই দিনই মনে মনে শপথ নিয়েছিলাম, তুমি জন্মানোর পরেই শেষ করে দেব তোমায়, যাতে তোমার ওই নোংরা দূষিত মুখ রোজ দেখতে না হয় আমার। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি বহুবার সুযোগ পেয়েও তোমার কোনো ক্ষতি করতে পারিনি। বারবার আমার হাত ফসকে বেরিয়ে গেছো তুমি। তোমায় মারতে না মারার যন্ত্রণা রোজ তাড়িয়ে বেড়াতো আমার। রাতে ঘুমাতে পারতাম না, কখন তোমার লাশটা নিজের চোখের সামনে দেখবো আমি। আমার মাকেও তুমি মেরেছো, তাই না? আমি এবার বুঝতে পেরেছি, আমার মায়ের মৃত্যুর পেছনে নিশ্চয় তোমার হাত আছে। না, আমি কাউকে কিছু করিনি। মিথ্যে বলছো তুমি। তুমি আমার মাকে মারতে পারো, যেটা নিজের মুখে তুমি স্বীকার করেছো। আমার মাকে তুমি মেরেছো। তোমার মতো জানোয়ারের পক্ষে সব সম্ভব। পৃথিবীর সব থেকে জঘন্য কাজটাও তোমার পক্ষে সম্ভব। বললাম না আমি কিছু জানি না। তোমার মাকে মারিনি আমি, এমনিতেই তোমায় একটু পরেই মেরে ফেলবো আমি। আমার বন্দুকের গুলি তোমার বুকে ঝাঁঝরা করে দেবে। তোমার মিথ্যে বলবো আমি কিসের ভয়?
তাছাড়া এত কেন জানতে চাইছো তুমি? তুমি জিজ্ঞেস করলে আমি সব গড় গড় করে বলে দেবো তোমায়। আমি মনে মনে ভাবছি, সত্যি তো, যে আমাকে একটু পরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যে নিজের সমস্ত কৃতকর্মের কথা নিজে স্বীকার করলো। মাকে খুন করলে সেটা বলতে সমস্যা কোথায়? তবে কি মায়ের খুন অন্য কারো হাতে হয়েছে? যদিও আমার সেদিন একটা মেয়ের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল, কিন্তু তাকে তো আর আমি সরাসরি খুন করতে দেখিনি। সে আমার মায়ের খুনি, এটা একটা মাত্র ধারণা আমার। তবে কি এটা হতে পারে মায়ের খুনটা নকল চেষ্টার কাজ, যার কানের তুলো আমি পেয়েছিলাম সেদিন? কিন্তু ও আমার মাকে কেন মারতে যাবে? শুধু নকল চেষ্টা নয়, মাকে যদি এই লোকটা খুন না করে, তাহলে অন্য কেউ খুন করে, তবে তার কারণটা কি? আমার মায়ের সাথে কি যোগাযোগ তার? কি এত ভাবছো? এখন আর এত ভেবে কি হবে? আমার হাতটা যে বড্ড নিষ্পিস করছে, সেই চাইছে কখন আমি পিস্তল তুলে তোমার মাথা বরাবর শেষ গুলিটা চালিয়ে দেই। আজ যখন সব জেনেই গেছো তুমি, আর কিছুতেই বাঁচিয়ে রাখা যাবে না তোমায়। তুমি আমাকে অনেক আগে মেরে দিয়েছ, তোমার এই গুলি আর কি মারবে আমাকে? মরতে ভয় পাই না আমি, তবে একটাই আফসোস রয়ে গেল, মায়ের খুনিকে জেনে যেতে পারলাম না। জানো তো, এক জীবনে সব ইচ্ছে পূরণ হয় না মানুষের। শুভ কাজে আর দেরি করতে চায় না। গুড বাই মাই সন। এই বলি সে আমার মাথা বরাবর পিস্তলটাকে তাক করলো। নিজের মৃত্যুকে যেন সাক্ষাৎ দর্শন করছি আমি। চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করছি, কারণ আমি ভালো করেই জানি আজ এই নরপশুর থেকে রক্ষা নেই আমার। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে আমার তথাকথিত বাবার চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি লক্ষ্য করলাম তার বাহুতে একটা ছুরি বিঁধে গেছে। স্টোর রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে শ্রেষ্ঠা, আর নকল শ্রেষ্ঠার মা, সাথে নকল শ্রেষ্ঠাও আছে। তবে ছুরিটা কার হাতে থেকে ছুটেছে সেটা আমি বুঝতে পারছি না। তোমার সমস্ত খেলা শেষ। আজ তোমার নিজের হাতে শেষ করে ফেলবো আমি। এই বলে নকল চেষ্টা বাবার দিকে এগিয়ে এলো। চেষ্টা ওকে পেছন থেকে বাধা দেয়। না প্রজ্ঞা, ওকে কিছুই করবে না তুমি। ওর যা ব্যবস্থা করার আইন করবে। আমরা আইন হাতে তুলে নিতে পারি না। প্রজ্ঞা চেষ্টার কথায় কিছুটা শান্ত হলো। এদিকে চেষ্টা আমার দিকে এগিয়ে আসলো, তারপর আমার বাঁধনটা খুলে দেয়। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, আমার কথা চিন্তা করো না। না, ও ঠিক নেই। দেখো শয়তানটা ওর মাথার কি অবস্থা করেছে। রক্তের দাগ এখনো শুকোয়নি। আমি প্রজ্ঞাকে উদ্দেশ্য করে বলি, থামো থামো 1 মিনিট, তোমাকে তো আটকে রেখেছিলাম আমি এই ঘরে, তারপরে তুমি এই সিনক্রেট করে ফাঁসিয়ে দিলে কেন আমাকে? আবার এসে নাটক করছো, আর তোমাকে এখান থেকে মুক্ত কে করলো? না সৌহার্দ্য, তুমি ভুল ভাবছো। আসলে প্রজ্ঞা বাইরে গিয়ে ফোন করে আমাদের, যাতে আমরা যত দ্রুত সম্ভব এখানে চলে আসি আর আসল কালপিটকে হাতে নাতে ধরে ফেলতে পারি। সে বুঝলাম, কিন্তু এখান থেকে মুক্তকে কে করলো আগে সেটা আমাকে বলো। যখন তোমার বাবা স্টোর রুমে ঢুকে পড়ে, আমাকে দেখে বেশ অবাক হয়ে যায় সে। আমি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেই, বিনিময়ে সে ছেড়ে দেয় আমাকে। আমি জানতাম আজ অনেক বড় অনর্থ ঘটবে তোমার সাথে, তাই এই বুড়োর সাথে নাটক করে বাইরে গেলাম। কিন্তু ও নিজেও জানতো না ওর জম নিয়ে ফিরবে এই বাড়িতে আমি। একদম ভালো করলে না এটা আমার সাথে তোমরা। আমাকে ধোঁকা দেওয়ার শাস্তি সবাই পাবে, একে একে সবাইকে শাস্তি দেব আমি। মেঝে থেকে নিজের মাথা তুলে বাবা বলতে লাগলো, একদম চুপ থাকো তুমি। তোমার এতটুকু ভয় হচ্ছে না আমাদের সবাইকে একসাথে দেখে? তোমার নিজের চোখের সামনে যাদের সবাইকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছো তুমি, আমাদের সবাইকে ঠকিয়েছো তুমি শুধুমাত্র নিজের স্বার্থে। আজ তো নিস্তার নেই তোমার। দেখো কি করি তোমার সাথে আমরা। শ্রেষ্ঠা বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আমি দেখতে পাচ্ছি শ্রেষ্ঠার চোখে ক্রোধের আগুন। শুধু শ্রেষ্ঠা নয়, প্রজ্ঞার চোখ পেয়ে যেন আগুনের লাভা বেরিয়ে আসবে। সত্যি তো, আমার কথা বাদ দিলাম, ওদের দুজনের জীবন নষ্ট হয়েছে শুধুমাত্র এই লোকটার জন্য। পৃথিবীতে মানুষ সব কিছুর সাথে আপোষ করতে পারে, তবে নিজের জীবনের সাথে নয়। শ্রেষ্ঠার প্রজ্ঞাকে দেখে মনে হচ্ছে ওরা বাবাকে গিলে খাবে। প্রজ্ঞা মাও পাশেই দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। তোমরা আমার কিছুই করতে পারবে না, আর আজকে যেটা সবাই মিলে করলে আমার সাথে এর ফল ভোগ করতে হবে তোমাদের। আগে নিজেকে তো বাঁচাও, তারপরে আমাদের কথা ভাবো। এমন অবস্থা করব তোমাদের সারা জীবন জেলে পচে মরেও শাস্তি শেষ হবে না তোমার। তুমি নিজে জানো কতগুলো অপরাধ করেছো তুমি। এই শাস্তি কি হতে পারে ধারণা আছে তোমার?
শ্রেষ্ঠের কথায় বাবা চুপ করে রইল, কারণ সেই মুহূর্তে বলার মতো কিছু ছিল না তার। আমি তার মুখে ভয়ের সব স্পষ্ট দেখতে পাচ্ছি। নিজের দুর্বলতা থাকতে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে সবাইকে, আর কিছু না। এত কিছুর পরে লোকটা একটু শুধরালো না, এটাই আফসোস। যে অপরাধ করেছে যদি তার ভেতরে অনুশোচনা বোধের জন্ম না হয়, আমরা কী বা করতে পারবো? আর আইনি বা কী করবে? এরপর বাসায় পুলিশ ডাকা হলো। আমাকে বন্দি করে খুনের চেষ্টার অপরাধে পুলিশ গ্রেপ্তার করলো তাকে। তবে শুধু এটাই তার অপরাধ নয়, একটা মেয়েকে প্ররোচিত করে অন্ধকার জগতের দিকে ঠেলে দেওয়াই আইনের চোখে অন্যতম জঘন্য অপরাধ। এরও বিচার হবে বাবার, সব অপরাধের বিচার হবে, যা শুধু এখন সময়ের অপেক্ষা। এর 2 দিন পরে, তখন বিকেলবেলা, বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি আমি। দেখতে পাচ্ছি মাথার ওপর থেকে ধবল বক শাড়ি পেতে উড়ে যাচ্ছে। কতটা শৃঙ্খলা বোধ ওদের সবার ভেতরে, যে যার জায়গায় স্থির থেকে উড়ে চলেছে। দেখলেই মনটা চড়িয়ে যায়। পৃথিবীতে বোধহয় মানুষ নামক প্রাণীর ভেতরেই ন্যায় আর শৃঙ্খলা বোধের বড্ড অভাব। আমার তথাকথিত বাবা জেল থেকে তার কৃতকর্মের শাস্তি ভোগ করছে। বাবার সমস্ত রহস্য আমার কাছে জলের মতো পরিষ্কার। এবার আবার মায়ের খুনি রহস্য ভেদ করার অপেক্ষা। জানি না কখন আর কবে সেই সত্যি আমার সামনে আসবে। মায়ের মৃত্যুতে বাবার কোনো হাত আছে কিনা এখনো পর্যন্ত জানি না আমি। যদি সত্যি তাই থেকে থাকে, তবে আমার কাজ আরও বেশি মুশকিল হয়ে যাবে। অন্যদিকে নকল চেষ্টা অর্থাৎ প্রজ্ঞা, সেও আমার সন্দেহের বাইরে ছিল না কোনোদিন। কিন্তু সমস্যা হলো, যাকেই সন্দেহ করি না কেন, কারো বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ নেই আমার কাছে। জানি না কি করে মায়ের খুনি পর্যন্ত আমি পৌঁছবো। হঠাৎ ফোনের রিংটোন শব্দে আমার ভাবনা ছেদ পড়ল। পকেট থেকে ফোনটা বের করতেই দেখি গেটের দারোয়ানের কল। বেশ কিছুদিন গ্রামের বাড়িতে গিয়েছিল, গতকালকেই ফিরে এসেছে। কলটা রিসিভ করলাম। একটু নিচে আসেন। কেন, কি হয়েছে? একটা পার্সেল এসেছে। পার্সেল এসেছে? কিসের পার্সেল? সেটা তো না খুলে বলতে পারবো না আমি। আপনি নিচে এসে নিয়ে যান। ঠিক আছে, তুমি ওয়েট করতে পারো, আমি এখনই আসছি। ফোনটা রেখে দ্রুত গ্রাউন্ড ফ্লোরের দিকে গেলাম। গিয়ে দেখি গেটের দারোয়ান একটা খাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই, স্যার এই যে চিঠিটা। কি এটা? এটা পার্সেল? হ্যাঁ স্যার, এটাই তো দিয়ে গেলেন। দিয়ে গেলেন মানে? যে এটা নিয়ে এসেছে সে কোথায়? সে তো চলে গেছে স্যার। চলে গেছে? এভাবে হয় নাকি? পার্সেলের ডেলিভারি ক্ষেত্রে কিছু একটা প্রোটোকল থাকে তো, উনি সেগুলো না মিটিয়ে চলে গেলেন। অদ্ভুত। আমি বলেছিলাম তাকে। আর স্যার, ওনাকে দেখে মনে হলো না উনি প্রফেশনাল কেউ। আচ্ছা, যাই হোক, ছাড়ো। তবে তোমার তাকে চলে যেতে দেওয়াটা ঠিক হয়নি কিন্তু। চিঠিটা দারোয়ানের সামনে বসে খুলতে মন চাইল না, তাই আবারও চিঠিটা নিয়ে ছাদে চলে গেলাম। চিঠিটা খুলতে খুলতে বুকটা থুপ করতে লাগলো। না জানি কি আছে এটার ভেতরে। তারপরও একরকম একটা উড়ো চিঠি। চিঠিটা খুলে নিজের সামনে ধরলাম, তারপর চোখের সাহায্যে পড়তে থাকি। কি ব্যাপার, কেমন আছো? ভালো নেই নিশ্চয়ই, খুব চিন্তার ভেতর দিয়ে যাচ্ছ, তাই না? আমি জানি কি নিয়ে এত চিন্তা তোমার। এই চিন্তা মাথা থেকে দূর না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছ না তুমি। তবে জানো কি, আমার কাছে তোমার চিন্তার উপশম আছে। আজ রাতেই চলে আসো, ঠিক 9:45টার পরে। চিঠির অপর প্রান্তের ঠিকানা লেখা আছে। আশা করি জায়গায় এখনো ভুলে যাওনি। লেখাগুলো দেখে বেশ অবাক বনে গেলাম। বেশ আগ্রহ করে চিঠির অপর প্রান্তে চলে যাই। সেখানে মোটা কালিতে একটা ঠিকানা লেখা আছে। ঠিকানাটা দেখতেই চোখ জোড়া কপালে উঠল আমার। সারা শরীর যেন অদ্ভুত একটা চাকুনি দিল। এ আর অন্য কোনো জায়গা নয়, আজ থেকে 1 বছরের বেশি সময় আগে যে জায়গায় আমার মায়ের খুন হয়েছিল সেই জায়গার ঠিকানা। আর সময়টা 9:45। সেই রাতেই 9:45টার দিকে আমার মায়ের খুন হয়েছিল। তার মানে এই চিঠির সাথে আমার মায়ের খুনের কোনো না কোনো যোগাযোগ আছেই। তা না হলে এতগুলো পয়েন্ট কীভাবে মেলে যাবে? এক প্রকার আশ্চর্য রকমের উত্তেজনা কাজ করতে লাগলো আমার ভেতরে। এক্ষুনি শ্রেষ্ঠার সাথে এই বিষয়ে কথা বলতে হবে, এই ভেবেই শ্রেষ্ঠার রুমের দিকে ছুটে গেলাম। আমি জানি ও আমার মতোই অবাক হবে চিঠিটা দেখে। আর তাছাড়া আমার মায়ের খুনিকে শনাক্ত করতে পারলে আমার থেকে শ্রেষ্ঠাই বেশি খুশি হবে, এটা আমি জানি। ওর থেকে বড় শুভাকাঙ্ক্ষী আমার জীবনে আর কে আছে? কিন্তু এসেই দেখতে পাই শ্রেষ্ঠা নেই ওর রুমে। পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজলাম, কেউ কোথাও নেই। কি হলো ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না। শ্রেষ্ঠা তো আমাকে না বলে বাসা থেকে বের হয়ে যাওয়ার পাত্রী নয়। ওর এই আচরণ আমাকে অবাক করে দিচ্ছে। একটা কাজ করা যাক, ও বাসা থেকে বেরিয়ে গেলে এই গেট দারোয়ান নিশ্চয়ই তো জানার কথা, তাই না? ওকে জিজ্ঞেস করলে হয়তো কিছু জানতে পারবো। শ্রেষ্ঠার ফোনে একটু সমস্যা করছে, তাই ফোন দিয়ে কোনো লাভ হবে না। তাছাড়া
প্রজ্ঞা আর ওর মা একটু বাইরে গিয়েছে দুপুর পর। গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য দরজা থেকে পা পারলাম, ঠিক তখনই শ্রেষ্ঠা ঘরের মধ্যে ঢুকে পড়লো। আমাকে আচমকা দেখেই সে যেন অবাক হয়ে গেল। কি হলো শ্রেষ্ঠা, কোথায় গিয়েছিলে তুমি? সেই কখন থেকে তোমাকে খুঁজে মরছি। একটু বাইরে গিয়েছিলাম, কাজ ছিল। শ্রেষ্ঠার এই আচরণের কারণ বুঝতে পারছি না, কেমন জানি একটা ভয় পেয়ে আছে আমাকে দেখে। তাছাড়া কিছু একটা লুকাচ্ছে এমন একটা মনে হলো আমার। কি হলো শ্রেষ্ঠা, ঠিক আছে তো তুমি? তোমার কেমন বিচলিত লাগছে। কি যে বলো না, আমি ঠিক আছি। আচ্ছা বসো, একটা জরুরি কথা বলার আছে তোমাকে। জরুরি কথা বলো। চিঠিটা দেখো। এই চিঠি লেখাগুলোর সাথে আমার মায়ের মৃত্যুর একটা অদ্ভুত কানেকশন আছে। পড়ে দেখো এটা তুমি। এই মাত্র চিঠি আমার হাতে এলো। মনে হচ্ছে মায়ের খুনিকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারবো আমরা। এই বলেই চিঠিটা শ্রেষ্ঠ দিকে এগিয়ে দিলাম, কিন্তু এই যেন খুব একটা অবাক হলো না চিঠিটা দেখে, যতটা অবাকের কথা ছিল। আমার মনে হচ্ছে এই চিঠির ব্যাপারেও আগের থেকে অবগত, তাই এতটা স্বাভাবিক আচরণ করতে পারছেও। কিন্তু সেটা কি করে সম্ভব? কিন্তু পরক্ষণে মনে হলো অতিরিক্ত টেনশন আর উত্তেজনা বশত আমি বোধহয় একটু বেশি ভাবছি চেষ্টাকে নিয়ে। আর যাই হোক, পৃথিবী উল্টে গেলেও আমার মায়ের খুনের ব্যাপারে চেষ্টাকে সন্দেহ করতে পারি না আমি। আসলে পাশের মানুষদের সন্দেহ করতে করতে আমার মনে সন্দেহের একটা বীজ দানা বেঁধে গেছে, যাকে তাকে যখন খুশি সন্দেহ করে ফেলছি। তবে যাই হোক না কেন, এটা ঠিক যে আজ রাতে ওই জায়গায় কিছু একটা করতে চলেছে আমার সাথে। হয়তো ভালো কিছু, নয়তো অন্যরকম কিছু। একটা কিছু তো অপেক্ষা করছি। রাত 10টার দিকে আজ থেকে 1 বছর আগে যেখানে আমার মায়ের খুন হয়েছিল সেই স্থানে উপস্থিত হলাম। জানি না এখানে আমাকে কেটে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অপেক্ষা করে চলেছি। একটু পরে দেখতে পাই আমার অদূরে কেউ দাঁড়িয়ে আছে। শীতের রাত, কুয়াশার চাদরে চারদিক ঘিরে আছে, তাই দূর থেকে তার ছায়া ছাড়া আর কিছুই দেখতে পারছি না। সেই ব্যক্তি কোনো প্রকার শব্দ অর্জন করছে না, নীরবে দাঁড়িয়ে আছে আমার সামনে। তার এই আচরণ আরও বেশি করে অবাক করে দিচ্ছে আমাকে। এই, কে তুমি? কথা বলছ না কেন? এই বলেই এগিয়ে যেতে শুরু করি তার দিকে। অমনি সে আমাকে আটকে দিল, নিজের হাত দিয়ে আমাকে তার কাছে যেতে বারণ করছে। ঠিক আছে ঠিক আছে, আমি আসি না তোমার কাছে, কিন্তু তুমি আমাকে এখানে কেন রেখেছো সেটা তো বলো। মনে পড়ে এই জায়গার কথা? আজ থেকে 1 বছরের কিছুদিন আগে কি হয়েছিল এই জায়গায়? নারী কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম আমি। এ তো শ্রেষ্ঠার কণ্ঠস্বর। তবে শুধু শ্রেষ্ঠা নয়, কণ্ঠস্বরটা অনেকটা প্রজ্ঞার মতো বটে। বুঝতে পারছি না ঠিক কে কথা বলছে আমার সঙ্গে, তবে ওদের দুজনের কণ্ঠস্বর অনেকটাই একরকম, তাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মনে আছে, আজ থেকে ঠিক 1 বছর আগে এই জায়গায় আমার মায়ের খুন করা হয়েছিল। তাকে খুন করে এই ব্রিজের উপর দিয়ে নিচের নদীর জলে ফেলে দেওয়া হয়েছিল। বাহ, কিছুই ভুলও নেই দেখছি। সেদিন যে খুন হয়েছিল সে আমার মা হয়, যার গর্ভ থেকে আমার জন্ম হয়েছিল। তোমার কি মনে হয় কেউ নিজের মায়ের মৃত্যুর ঘটনা এত সহজে বলে যেতে পারে? ঠিক বলেছ। জীবনে মানুষের সাথে কখনো কখনো এমন কিছু ঘটে যা চাইলেও সে ভুলতে পারে না। তার ভিতরে তোমার মায়ের মৃত্যুর ঘটনা অন্যতম। তুমি আমাকে এখানে কেন রেখেছো বলে না কিন্তু। বলবো, আজকে সব কিছু বলার জন্যই তো ডেকেছি তোমাকে। তো এত সময় কেন নিচ্ছ? বলো, কেন ডেকেছো আমাকে? তোমার মায়ের সেদিন খুন কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, আর কার হাতে হয়েছিল, এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য মনটা বড্ড ছটফট করছে তোমার, তাই না? মেয়েটার কথাগুলো আবারও বিস্ময় আর উত্তেজনা ঘিরে ধরলাম। মনে মনে যা ভেবেছিলাম তাই হতে চলেছে। ওর সাথে আমার মায়ের মৃত্যুর সম্পর্ক আছে নিস, কিন্তু মেয়েটার পরিচয় না জেনে আমি ওর সাথে এই বিষয়ে কথা বলতে চাইছি না। কে তুমি, আর এত কিছু তুমি কি করে জানো? আগে নিজে পরিচয় দাও। আমার পরিচয় জানাটা জরুরি নয়, তবে হ্যাঁ, তোমাকে আমার পরিচয় নিশ্চয়ই দেব। না, এখন বলতে হবে কে তুমি। তুমি আমার মায়ের মৃত্যুর রহস্য জানাতে এসেছো, তাই না? তবে শুনে রাখো, আমি আগে তোমার আসল পরিচয় জানবো, তারপরেই তোমার সকল কথা শুনবো, তার আগে নয়। যদি এমনটা হয় তবে শোনো, আমি সেই মানুষ যার হাতে তোমার মায়ের খুন হয়েছিল। তুমি কি মজা করছো আমার সাথে? এগুলো কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। সেদিন আমার হাতেই তোমার মায়ের খুন হয়েছিল। দীর্ঘ 1 বছর ধরে জীবনের এই চরম সত্যিটা বয়ে বেড়াতে বেড়াতে বড্ড ক্লান্ত আজ আমি। তাই তোমার কাছে ছুটে এসেছি আসল সত্যিটা তোমাকে জানাতে। এই বোঝা ক্রমাগত ভারী থেকে ভারীতর হয়ে উঠছে আমার কাছে, যা বহন করা অসম্ভব। আমার মায়ের খুন তোমার হাতে হয়েছিল? দেখো, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। যদি তাই হয়ে থাকে তাহলে তুমি এতদিন কোথায় ছিলে?
আর এতদিন পরই বা কেন এলে? বলবো, আজকে সব বলবো তোমায়। আমিও চাই নিজের ভারাক্রান্ত মনকে হালকা করতে, নিজেকে অন্তর্দহন থেকে নিস্তার দিতে। তবে এই সমস্ত কিছু তখনই সম্ভব হবে যখন তুমি আমার দেয়া শর্তটা মানবে। শর্ত? কিসের শর্ত? আগে কথা দাও তুমি আমার শর্ত পালন করবে, কোনো প্রশ্ন করবে না। আর আমি জানি সেটা সম্ভব তোমার কাছে। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না মায়ের খুনের রহস্য জানার জন্য আমি কতটা মরি হয়ে আছি দীর্ঘ 1 বছর ধরে। বলো বলো, কি শর্ত তোমার? হ্যাঁ, তোমার সকল শর্ত আমি মানতে রাজি আছি। কথা দিয়েছো কিন্তু। হ্যাঁ দিলাম, এবার বলো। এই পিস্তলটা নাও। এই বলেই মেয়েটা আমার দিকে একটা পিস্তল ছুড়ে দিল। আমি লুফে নিলাম। পিস্তল কেন? কি হবে পিস্তল দিয়ে? যখন আমার সমস্ত ঘটনা বলা শেষ হবে, তুমি যদি চিনতেও পারো আমায়, আমি তোমার যতই কাছের লোক হই না কেন, আমি আদেশ করা মাত্রই এই পিস্তলটা আমার মাথা বরাবর চালিয়ে দিতে হবে তোমায়। এমনভাবে চালাবে যাতে টার্গেট মিস না হয়, কারণ তোমার টার্গেট মিস হলে আমি মরতে পারবো না। আমি মেয়েটার শর্ত শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এটা কি বলছে? ও এমন একটা শর্ত দেবে আমি ভাবতে পারিনি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছো এসব তুমি? আমি কেন খুন করতে যাবো তোমাকে? যদি তুমি কোনো অন্যায় করেই থাকো তবে আইন বিচার করবে তোমার, আমি নই। বিশ্বাস করো, যে অন্যায় করেছি আমি, কোনো আইন আমার জন্য পর্যাপ্ত নয়। সেদিন তোমার মাকে খুন করেছি আমি, আজ আমায় খুন করে তুমি তোমার মাতৃহত্যার প্রতিশোধ নেবে। আমি জানি প্রতিশোধ পর নয়, মনোভাবী নও তুমি, কিন্তু নিজের জন্য না হোক আমার জন্য এই কাজ করতে হবে তোমায়। আজকে তোমার হাতে মরতে পারলে সেটাই হবে আমার উপযুক্ত বিচার। তোমার হাতে মরে আজ চিরশান্তি লাভ করতে চাই আমি, নয়তো মরেও আমার আত্মা শান্তি পাবে না। তুমি যেগুলো বলছো কিছুতেই সম্ভব নয়, এভাবে হয় না। তাহলে নিজের মায়ের মৃত্যুর রহস্যর ব্যাপারে ভুলে যাও, আমি কিছুই বলতে পারবো না তোমায়। অগত্যা মেয়েটার সত্যি রাজি হতো না আমায়। আসল সত্যিটা এভাবে সামনে পেয়ে হাতটা করতে চাই না আমি। সত্যি তো, এই সত্যিটা জানতে পারলে আমার অভিশপ্ত জীবনে আর কিছুই অপ্রাপ্তি থাকবে না। যদি কাউকে খুন করার পরিবর্তে আমার জীবনের শেষ উদ্দেশ্য পূরণ করতে পারি তবে সেটাই আমার সার্থকতা। ঠিক আছে, আমি তোমার সাথে রাজি। এবার বলো, সেদিন কেন আমার মাকে খুন করেছিলে তুমি? মায়ের সাথে কি এমন যোগাযোগ ছিল তোমার? শর্তে রাজি হবার জন্য ধন্যবাদ। শোনো তবে এবার, সেই রাতে এই ব্রিজের নিচে একটা বড় বইমেলা হচ্ছিল। আমিও এসেছিলাম সেই বইমেলায়। কোনো কারণে আমার বেশ দেরি হয়ে যায়, তাই তাড়াতাড়ি বাসায় ফিরতে পারিনি। এক পর্যায়ে বুঝতে পারি কেউ বা কারা পেছন থেকে ফলো করছে আমায়। ভীষণ অস্বস্তিকর পরিস্থিতির ভেতরে পড়ে গেলাম আমি, যদিও তখন আমি নিশ্চিত ছিলাম না পুরোপুরি এই বিষয়ে। যখন বাসায় ফেরার জন্য নিজের মন স্থির করলাম, তখন আমার ধারণা সত্যি প্রমাণিত হয়। দেখতে পাই 4-5 জন লোক পেছন থেকে আমার উপর নজর রাখছে। তখন মেলা শেষের পর্যায়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। বেশিরভাগ মানুষ সেই অনুষ্ঠান দেখতে ব্যস্ত ছিল। যখন আমি মেলা থেকে বেরিয়ে আসতে যাব, ঠিক তখন আমায় কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই লোকগুলো ধাওয়া শুরু করলো। আমি আদৌ জানতাম না তারা কারা আর ঠিক কোন কারণে ধাওয়া করছে আমায়। এরপর সেই রাতে এই ব্রিজের নিচে একটা বড় বই মেলা হচ্ছিল। আমিও এসেছিলাম সেই মেলায়। কোনো কারণে আমার বেশ দেরি হয়ে যায়, তাই তাড়াতাড়ি বাসায় ফিরতে পারিনি। এক পর্যায়ে বুঝতে পারি কেউ বা কারা আমাকে পেছন থেকে ফলো করছে। ভীষণ অস্বস্তিকর পরিস্থিতির ভেতরে পড়ে গেলাম আমি, যদিও তখন আমি নিশ্চিত ছিলাম না পুরোপুরি এই বিষয়ে। যখন বাসায় ফেরার জন্য নিজের মন স্থির করলাম, তখন আমার ধারণা সত্যি প্রমাণিত হয়। দেখতে পাই 4-5 জন লোক পেছন থেকে আমার উপর নজর রাখছে। তখন মেলা শেষের পর্যায়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। বেশিরভাগ মানুষ সেই অনুষ্ঠান দেখতে ব্যস্ত ছিল। যখন আমি মেলা থেকে বেরিয়ে আসতে যাব, ঠিক তখন আমায় কিছু বুঝে ওঠার আগে সুযোগ না দিয়েই
লোকগুলো ধাওয়া শুরু করলো। আমি আদৌ জানতাম না তারা কারা আর ঠিক কোন কারণে আমায় ধাওয়া করছে। এরপর দেখতে পাই সেই গুন্ডাদের দলের সাথে একজন মহিলাও আছেন, যদিও অন্ধকারে তার ফেসটা সেভাবে দেখতে পাইনি আমি। গুন্ডাগুলোদের ভেতরে একজন আমায় উদ্দেশ্য করে একটা ছুরি ছুঁড়ে মারল, যদিও একটুর জন্য তাদের লক্ষ্য ব্যর্থ হয়। সাথে সাথে ছুরিটা কুড়িয়ে নেই আমি। তারপর ছুটতে ছুটতে এক পর্যায়ে একটা ডিবির পিছনে লুকাই। আমি বহুবার চেষ্টা করেছি মেলার শো এর স্টেজের জায়গায় যেতে, কিন্তু গুন্ডাগুলো কিছুতেই যেতে দেয়নি আমায়। এক পর্যায়ে সবার পায়ের আওয়াজ থেমে গেল। আমি ভাবলাম হয়তো সবাই সরে পড়েছে, তাই ধীরে ধীরে ঢিবির পেছন থেকে বেরিয়ে আসি। অমনি একটা মহিলার সাথে ধাক্কা লাগে আমার। ভয় আর আতঙ্কে সেই সময় মাথা কাজ করছিল না আমার। আর কোনো কিছু না ভেবে ছুরিটা সোজা সেই মহিলার পেট বরাবর চালিয়ে দিলাম। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল সে। তারপরেই বুঝতে পারি আমি কত বড় একটা ভুল হয়ে গেছে আমার দ্বারা। ইনি আসলে সে নন যে ওই গুন্ডাদের দলে ছিল, সে ছিল তোমার মা। ওই ঘটনা হতবিহ্বল করে দেয় আমায়। কি করব বুঝতে পারছিলাম না আমি, কিছুতেই মানতে পারছিলাম না আমার হাতে আবার হবু শাশুড়ি মায়ের খুন হয়ে গেছে। এভাবে অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভোগার পরে সিদ্ধান্ত নিলাম আমি পালিয়ে যাব, কারণ সেই মুহূর্তে সত্যটার মুখোমুখি হবার মতো সাহস হচ্ছিল না আমার। যে ভাবনা সেই কাজ। তোমার মায়ের লাশ ফেলে রেখে পালিয়ে গেলাম আমি। কাউকে কিছু জানতে দেইনি, বুঝতে দেইনি। এই সত্যটা দীর্ঘ 1 বছর লুকিয়ে রেখেছি আমি। আমি জানি সজ্ঞানে না হলেও তোমার মায়ের খুনটা আমার হাতেই হয়েছে। আমি সেই অপরাধী, সকল শাস্তি শুধু আমার প্রাপ্য। এতক্ষণ অবাক হয়ে শ্রেষ্ঠার কথাগুলো শুনছিলাম। এতক্ষণে বুঝে গেছি আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, শ্রেষ্ঠা নিজেই। তার মানে আমার মায়ের খুন শ্রেষ্ঠার হাতেই হয়েছিল সেদিন। হে সৃষ্টিকর্তা, এ আবার কোন কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করালে আমাকে তুমি? আমি জানি না আর কোন কোন কঠিন সত্যের মুখোমুখি হতে হবে আমাকে। শ্রেষ্ঠার মুখে এত কিছু শোনার পরে একটা খটকা থেকেই যায়। আর সেই খটকাটা হলো সেই দিন রাতে আমিও মাকে নিয়ে বইমেলায় এসেছিলাম। হঠাৎ করেই মাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই তাকে খোঁজার জন্য শোয়ের স্টেজের বাইরে বেরিয়ে এলাম। খুঁজতে খুঁজতে যখন ব্রিজের এখানে আসি তখন দেখতে পাই কেউ আমার মাকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিচ্ছে। অন্ধকারে নিজের মাকে চিনতে ভুল করিনি আমি। অমনি ছুটে যাই ব্রিজের দিকে। ততক্ষণে ওরা ওদের কাজ করে দিয়েছে। আমাকে দেখেই সবাই পালিয়ে গেলেও ব্রিজের ওপরে একটা মেয়ে ধরে ফেলি আমি। তার সাথে প্রচণ্ড ধস্তে হয় আমার। এক পর্যায়ে মেয়েটি আমায় আঘাত করে পালিয়েছে, কিন্তু ধস্তে ধস্তে জেদ ধরে তার একটা কানের দুল আমার কাছে চলে আসে। শ্রেষ্ঠের কথা যদি সত্যি হয় তবে সেখানে সেই রাতে কার সাথে ধস্তে হয়েছিল আমার, কার কানের দুল এসেছিল আমার কাছে। এদিকে শ্রেষ্ঠা নিজের মুখে স্বীকার করছে খুনটা ওই করেছে। অন্যদিকে আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাও বা অস্বীকার করি কি করে? সব কিছু একদম তালগোল পাখি যাচ্ছে আমার। না, শ্রেষ্ঠার কথা আমি বিশ্বাস করতে পারছি না, আর না নিজের চোখে। কি হলো সৌহার্দ্য, এত কি ভাবছো? এখনো কেন দাঁড়িয়ে আছো? শেষ করে দাও আমায়। তুমি কথা দিয়েছিলে আমায়, আমি সত্যটা স্বীকার করার পরে আমার দেয়া শর্ত পালন করবে তুমি। এত বড় পরীক্ষা তুমি কেন নিচ্ছ আমার শ্রেষ্ঠা? আমি জানি তুমি আমার মাকে খুন করেছ, কিন্তু সেটা নিজের ইচ্ছেতে নয়। মানুষ নিজের অজান্তে অনেক কাজ করে, কিন্তু সেটা পাপ বা অন্যায় নয়, সেটা ভুল। তুমি কোনো অন্যায় করনি, তুমি ভুল করেছিলে। তোমায় খুন করে আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাই না। তোমার কথায় সত্যটা পাল্টে যাবে না। এই অসহ্য যন্ত্রণার বোঝা আর বয়ে বেড়াতে পারছি না। মৃত্যুদণ্ড দাও আমায়, নিস্তার করে দাও আমায়, প্লিজ, তোমার পায়ে পড়ি। এটা হয় না শ্রেষ্ঠা, তুমি অযথা জেদ করো না। এভাবে শাস্তি দিও না তুমি আমাকে। তুমি কি চাও আমি নিজেই নিজেকে শেষ করে দেই? তবে তাই হবে। দাও আমাকে পিস্তলটা দাও, তোমাকে কিছু করতে হবে না। হঠাৎ আমাদের দুজনের ভেতরে ছেদ পড়লো। একটা টর্চের আলো ফেলো কেউ আমাদের ওপর। মুহূর্তেই ঝলমল করে উঠলো চারপাশটা। আমি দেখতে পারছি আমার সামনে প্রজ্ঞা এসে দাঁড়ালো। ওর অনেকটা পেছনে শ্রেষ্ঠা। প্রজ্ঞাকে এই সময় এইখানে দেখে অবাক হলাম আমি। প্রজ্ঞা, তুমি? হ্যাঁ আমি। তোমাদের দুজনের সকল কথা শুনেছি আমি। তুমি এখানে আসলে কি করে? তোমায় ফলো করতে করতে এসেছি।
আমি জানি চেষ্টার কথাগুলো শোনার পরে ঠিক কোন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তোমার মনে। সেদিন ব্রিজের ওপর তোমার সাথে যার ধস্তাধস্তি হয় সে আর কেউ নয়, আমিই ছিলাম। আমার কানের দুল ছিঁড়ে চলে গেছিল তোমার হাতে। এটা কি বলছো তুমি? সেদিন বইমেলাতে তুমিও এসেছিলে। শুধু আমি নই, আমার সাথে আমার মাও এসেছিল, সাথে একদল গুন্ডা। কিন্তু আমরা বইমেলায় আসলেও বই দেখতে বা কিনতে আসিনি, সেদিন এসেছিলাম খুন করতে। খুন? তার মানে চেষ্টাকে তোমরাই? হ্যাঁ, আমারই। আমি আর আমার মা চেয়েছিলাম শ্রেষ্ঠাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে, যাতে ওকে খুন করে ওর জায়গায় আমি বসতে পারি। ওর সকল সম্পত্তি আমরা আমাদের কুক্ষিগত করতে পারি। সেদিন মা গুন্ডা নিয়ে ধাওয়া করে শ্রেষ্ঠাকে। এরপর ওখানে দুর্ভাগ্যক্রমে তোমার মা চলে আসে। আমার মা ভেবে শ্রেষ্ঠা তোমার মাকে খুন করে ফেলে, আর সেটা মা এবং তার দলবল দেখে ফেলল, সাথে আমিও ছিলাম। শ্রেষ্ঠা চলে যাওয়ার পর মা লক্ষ্য করে তার হ্যান্ডব্যাগটা খুঁজে পাচ্ছে না, হয়তো ছুটতে গিয়ে হারিয়ে গিয়েছে। এখন পুলিশ এই জায়গায় খুন হয়েছে এটা জানতে পারলে নিশ্চয়ই তল্লাশি চালাবে। তখন মায়ের সেই জিনিসটা খুঁজে পেলে বিশাল ঝামেলা হতে পারে। এমনিতেই আমরা চাইনি চেষ্টা জেলে যাক, কারণ ও জেলে গেলে আমাদের বিশেষ কোনো লাভ হতো না। দেখতে হয়তো একরকম ছিলাম আমরা দুজন, তাই ওকে সরিয়ে নিজে শ্রেষ্ঠ সেজে সকল সম্পত্তি হস্তগত করতে চেয়েছিলাম, যা ও জেলে গেলে কখনোই সম্ভব হবে না। এই ভেবে আমরা সিদ্ধান্ত নেই লাশটা নদীতে ফেলে দেব, যাতে কেউ এই খুনের ঘটনার কথা জানতে না পারে। লাশ ফেলে দেবার সময়ে তুমিও কাকতালীয়ভাবে সেই জায়গায় এসে হাজির হলে। তারপরের ঘটনা আর কি বলবো, সবটাই জানা তোমার। এত বড় একটা কথা তোমরা লুকালে আমার কাছ থেকে, তখন তোমার মা আমাকে কিছু বললো না কেন? ভয়ে ভয়ে আমরা সবটা লুকিয়েছিলাম তোমার থেকে, আইনের ভয়ে আমরা লুকিয়েছিলাম। তবে এখন আর সেই ভয়টা নেই আমাদের। অন্যের ক্ষতি চাইলে যে সেটা শাস্তি হয়ে নিজের দিকেই আসে ফিরে, সেই শিক্ষা তোমার বাবার থেকেই পেয়েছি আমরা। তুমি এর শ্রেষ্ঠ জীবনের মানে শিখিয়েছো আমাদের। তোমাদের ক্ষমাই আমাদের ভুলটা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছে। জীবনে যা পাপ করেছি তার শাস্তি পাবার সময় হয়ে এসেছে আমাদের সৌহার্দ্য। এমনিতেই সেদিনের ঘটনার পরে আমার মা মেয়ে মিলে ঠিক করে নিয়েছিলাম তোমায় আর শ্রেষ্ঠাকে সকল ঘটনা খুলে বলবো, তারপর নিজেরাই আইনের হাতে ধরা দেব। কিন্তু আজ এই মুহূর্তে আমি এখানে উপস্থিত না হলে হয়তো আরও একটা অনর্থ ঘটে যেত। সেটা কি করে হতে দেই আমি? প্রজ্ঞার কথাগুলো যেন পাথর করে দিয়েছে শ্রেষ্ঠাকে। ওর মুখে কোনো কথা নেই। দীর্ঘ 1 বছর ধরে মায়ের মৃত্যু যন্ত্রণা ভোগ করে আসছি আমি। আজকে তার মৃত্যুর আসল রহস্য জানতে পারলাম। জীবনে নানা ঘাত প্রতিঘাত পেরোতে পেরোতে নিজের মনটাও অজান্তে কখন যে পাথরের ন্যায় শক্ত পদার্থে রূপান্তরিত হয়েছে বুঝতেই পারিনি। তাই হয়তো এত নিষ্ঠুরতা নিজের কানে শোনার পরে স্থির থাকতে পারছি। প্রজ্ঞার প্রতি এখন আর কোনো রাগ বা ক্ষোভ নেই আমার। ও আর ওর মা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে। ওরা নিজেদের আইনের হাতে সমর্পণ করে দিয়েছে। ওদের দুজনের এই শোধরানোর পেছনে আমার আর শ্রেষ্ঠ ভূমিকা রয়েছে। এত লোভী আর নিষ্ঠুর দুজন মানুষকে বদলে দিতে পেরেছি মন থেকে। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? এর বেশ কয়েক মাস পরে জেল গেট থেকে আমি আর শ্রেষ্ঠা বেরিয়ে আসছি। আমাদের হাতে 1 মাসের একটি বাচ্চা। কী ভাবছেন বাচ্চা নিয়ে জেল গেট থেকে কেন বের হলাম? সমস্ত অপরাধ স্বীকার করার পরে আদালত প্রজ্ঞা আর ওর মায়ের যাবজ্জীবন কারাদণ্ড জারি করে। এর কিছুদিন পরেই জানতে পারি যে প্রজ্ঞা প্রেগনেন্ট। আমার সন্তান বড় হচ্ছে ওর গর্ভে। প্রজ্ঞা আমাদের অনুরোধ করে যে ওর বাচ্চা যেন আমরা দুজন মিলে প্রতিপালন করি, তাতে কিছুটা হলেও ওর প্রাপের প্রায়শ্চিত্ত হবে। সত্যি বলতে বাচ্চাটা যে আমারই অংশ। ওর মা যেমনই হোক না কেন, আমি নিজের ঐরসকে অস্বীকার করতে পারি না। তারপর প্রজ্ঞার সঙ্গে ডিভোর্সের পরে শ্রেষ্ঠাকে বিয়ে করে আমার ঘরের বউ করে নিয়েছি। ও মন থেকে মেনে নিয়েছেন আমার সন্তানকে। আমাদের ছেলে সন্তানের নাম পরিবর্তন রেখেছি আমরা। নামটা অবশ্য আমার দেওয়া নয়, নামটা হচ্ছে ওর নতুন মায়ের দেওয়া। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন।
আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।